বর্তমান সময়ে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টাকা। এই পৃথিবীতে স্বার্থের ওপরে আর কিছুই নেই, আর সেই স্বার্থটা হলো টাকা। পকেট ভর্তি টাকা থাকলে নিশ্চয়ই আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আসলে আমার গুরুত্বটা আমার না, মূল গুরুত্বটা হচ্ছে টাকার। টাকার কারণেই তো আমি গুরুত্বপূর্ণ হয়েছি, তাই না? যদি টাকাহীন থাকতাম তবে কোনো এক কোনায় পড়ে রইতাম। মা বাবা সন্তানকে ছোট থেকে বড় করে, কিন্তু আমার মতে সেখানেও স্বার্থ লুকিয়ে আছে। বাবা মাও এখন সন্তানকে এই বলে বড় করে যে তোমাকে অনেক বড় হতে হবে, অনেক টাকা কামাতে হবে, বড়লোক হতে হবে, পড়ালেখা করলে বাড়ি গাড়ি সব থাকবে। ভাইরে ভাই, আগের সেই মায়াটা বর্তমান পৃথিবীতে আর নেই। আজকাল সবার কাছে টাকাটাই প্রধান গুরুত্ব রাখে। অধিক টাকার মালিক হলে মেয়ে খুঁজতে হয় না, মেয়ের বাবা নিজে তোমাকে খুঁজে বের করবে। টাকাই হলো শ্বশুরের যোগ্য জামাই, শালাশালিদের প্রিয় দুলাভাই, আর মা বাবার আদরের ধন। আর সত্যি কথা, আমিও যে টাকার পেছনে দৌড়াইনি তা কিন্তু নয়। আমি টাকার পেছনে এমনভাবে দৌড়েছি টাকা আজ আমার পেছনে দৌড়ায়। কিন্তু সব মানুষ একটা কথা বোঝে না, যা আজ আমি বুঝি, তা হলো টাকা হলেই কিন্তু প্রকৃত সুখ পাওয়া যায় না। টাকা থাকলেই শান্তি নাই। এমনও মানুষ দেখেছি যে দিন আনে দিন খায়, কিন্তু তার কাছে রয়েছে তৃপ্তি। কিন্তু অনেক টাকাওয়ালার কাছেও সেই তৃপ্তিটুকু নেই। আমার মা বাবা হয়তো আদর করেই আমার নাম রেখেছিলেন সোহাগ, মাহাদি হাসান সোহাগ। এখন আমি হয়তো বলেছি, এই হয়তো বলার পেছনেও একটা কারণ রয়েছে। জানেন, আমি আমার মা বাবার চেহারা দেখিনি। আমার বাবা আমার জন্মের 6 মাস আগে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তখন আমাকে আর আমার মাকে একা রেখে পৃথিবী থেকে চিরবিদায় নেন। আমার বাবার সম্পত্তির পরিমাণ ছিল অঢেল। আমাকে পৃথিবী দেখাবে বলে আমার মা তার জীবনের তোয়াক্কা না করে আমাকে এই পৃথিবীতে নিয়ে আসে, আর তার বদলে সেও পৃথিবী থেকে চলে যায়। আমার চাচা এবং চাচি ছিলেন, তারা আমাকে কোলে পিঠে করে বড় করেছেন, পুরোপুরি বড় করেননি। স্বার্থটা হাসিলের উদ্দেশ্য নিয়ে আমাকে তাদের প্রয়োজন মতো বড় করেছেন। ব্যাস, আমাকে কথার মায়ায় ফেলে আমার বাবার সকল সম্পত্তি আমার কাছ থেকে খাবলা মেরে নিয়ে আমাকে ঘর ছাড়া করে দিলেন। ব্যাস, এখান থেকেই আমার একাকী পথ চলা শুরু। জীবন চলার পথে অনেক ধাক্কা খেয়েছি, অনেক বড় বড় বিপদের সামনে পড়তে হয়েছে ভালো থেকে খারাপ মানুষের সামনে। 12 বাজার 53 গড়ি ঘুরে ধাক্কা খেয়ে খেয়ে একদিন আমি শিখেছি কিভাবে জীবনের লক্ষ্য হাসিল করতে হয়, কিভাবে তৈরি করতে হয় নিজের নিজস্ব রাজ্য। এরপর থেকেই শুরু করি আমার লক্ষ্য হাসিলের কাজ। শুরুতেই আমি মালির কাজে হাত বাড়িয়েছি, দিনরাত এক করেছি। সারাদিন কষ্ট করার পর 120 টাকা পেতাম। সেখান থেকে 20 টাকার ভেতরে কিছুকে 100 টাকা জমাতাম। একদিন আমি আমার কাজ শেষে কর্মযজ্ঞ থেকে আমার গন্তব্যের দিকে যাচ্ছিলাম। বাগান থেকে বের হওয়ার সাথে সাথেই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। খুব মলিন কণ্ঠে ভয় ভরা মন নিয়ে আমি তাকে বললাম, আপনি ঠিক আছেন তো? নম্র সরু আওয়াজে ভাঙা কথায় সে আমার জবাবে বলল, কে আপনি? আপনি আমাকে চিনবেন না। আপনার এই হাসপাতালে আসার কারণ আমি আপনার কাছে যে কিভাবে ক্ষমা চাইব বুঝতেই পারছি না। সমস্যা নেই, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি এখন আসতে পারেন। কে বলেছে আপনার কিছু হয়নি? দেখেন অবস্থা, কত ক্ষত শরীর। প্রায় 5-6 ঘন্টা পর আমার যখন একটু হাঁটাচলা করার যোগ্য হয়ে যাই, তখন আমি মেয়েটাকে বললাম, আপু, আমি কি যেতে পারবো? কেন? আপনি তো এখনো সুস্থ হন নাই। ঠিক হয়ে যাবেন, আজকে রেস্ট নেন। জি না আপু, আগামীকাল আমার কাজ আছে, সকাল সকাল কাজে যেতে হয়, না হয় আবার খাবার জুটবে না। তো আপনি একদিনের জন্য কি ছুটি নিতে পারবেন না? এতই কি কাজের চাপ? আমাদের ছুটি হয় না আপু, কাজ করলে টাকা পাবো। জানতে পারি আপনি কি কাজ করেন? আমি একজন মালি, জীবনে বড় কিছু করার তাগিদে ছুটছি। ওহ, আচ্ছা। আপনি এখানে আজকে থাকেন, আগামীকাল যাবেন কেমন? না আপু, আমি আমার কাজটা হারাবো। সমস্যা নাই। আপনি পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত আপনাকে আমার দৈনন্দিন টাকা দিয়ে দেব, আর পরে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেব। হবে? আমি কারো দয়ার পাত্র হতে চাই না বলে সেখান থেকে চলে আসলাম। রাস্তায় আমি ফুটপাতে বসে বসে কাঁদছি। আমার শরীরের এই অবস্থা নিয়ে আমি কি কাল সারাদিন কাজ করতে পারবো? আমি যদি এই কাজটা হারাই তবেই তো শেষ। হাঁটুর উপর হাত রেখে মাথা নিচু করে হাতে কপাল দিয়ে বসে বসে কাঁদছিলাম। টের পেলাম কেউ একজন আমার সামনে বসেছে এবং আমার পিঠে হাত রেখেছে। মাথা তুলে তাকিয়ে দেখলাম একজন ছুটবুট পরা ব্যক্তি। সমস্যা নেই। কি হয়েছে তোমার? দেখো তো, খুব অসুস্থ মনে হয়। আসসালামু আলাইকুম। জি না চাচা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি কেমন আছেন?
আপনার কোনো দরকার আমার সাথে? না না, আমার কোনো দরকার নেই। তবে বলো তো, তুমি কাঁদছিলে কেন? না, ও তেমন কিছু না। একটু ব্যক্তিগত সমস্যা আছে। আমার একজন ম্যানেজারের প্রয়োজন। তুমি যদি চাও, আমার ইন্টারভিউ দিয়ে কাজ করতে পারো, যদি সিলেক্ট হও। বলেন কেমন ইন্টারভিউ? আমি পড়াশোনা তেমন করিনি, কিন্তু যা পড়েছি তাতে ভালো হিসাব আর অল্প কিছু ইংরেজি বলে আপনার কাজ করতে পারবো। তবে বেশ, চলো আমার সাথে। কোথায়? চলো, আসলেই দেখতে পাবে কেমন। তারপর উনি আমাকে একটা গাড়িতে করে নিয়ে আসলেন একটা ক্যাফেতে। আজ থেকে তুমি এখানেই থাকবে, ডিউটি করবে। মাস শেষ হলে বেতন পাবে, আর প্রতিদিন খাবার দাবার এইখানেই খাবে। আর প্রতিদিন তোমাকে তোমার একটা হাত খরচ দেওয়া হবে। ওনার মুখে এমন কথা শুনে আমি খুশিতে আত্মহারা ছিলাম। ওনাকে পা ধরে সালাম করে ভিতরে প্রবেশ করলাম। জমানো টাকা দিয়ে পরের দিন ভালো ভালো 3টা জামা কিনলাম। স্ট্যান্ডার্ড জায়গায় কাজ করলে একটু ভালো লুক প্রয়োজন। এর পরের দিন থেকেই শুরু আমার কাজ। এখানে আমার খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ প্রতিদিন আমি যেরকম খাবার খাই তার থেকে 10 গুণ ভালো খাবার আমার জন্য আছে। অন্তত দুবেলা পেট ভরে খাবার খেতে পারি, এটাই যথেষ্ট। কফি শপে কাজ করে আমি প্রতিদিন পেতাম 200 টাকা। আস্তে আস্তে একটা মাস কেটে যায়। আমি যখন মাস শেষে আমার হাতে 15,000 টাকা পাই, তখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না। দৈনিক 100 টাকা থেকে এক ধাপে 1 মাসে 15,000 টাকা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আমার কাজ খুব মনোযোগ দিয়ে করেছিলাম। আমি আমার মাসিক পাওয়ার টাকা খরচ করতাম না। দৈনিক 200 টাকা পেতাম, সেটা দিয়ে আমি সারা মাস কাটিয়ে নিতাম। আমার একা একজনের খরচ তেমন নেই। এভাবে আমার দিনকাল কাটছিল। কিন্তু আমার জীবনের যুদ্ধ এখনও শেষ হয়নি। জীবনে আমার অনেক বড় কিছু করতে হবে। আমার এখানে কাজ করার 2 বছর হয়ে গেল। আমার হাতে লাখখানেকের ওপরে কিছু টাকাও চলে আসলো। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের একটা কফি শপ দিব। শুরু করে দিয়েছি আমার জীবন যুদ্ধের আরও একটা দাগ। আমার ব্যক্তিগত নিজস্ব একটা কফি শপ, এক মালিকানা ব্যবসা। দোয়া করেন আমিও যেন সফল হতে পারি। প্রথমে আমার কফি শপ তেমন ভালো না চললেও 2-3 মাস পর আমার কফির চাহিদা বাড়তে লাগলো। আস্তে আস্তে আমার ক্যাফেতে প্রতিদিন শতাধিক মানুষ আসে। আমার জীবনের চলার পথে সহজ হয়ে গেল আরও একটু। ক্যাফেটা যখন খুব ভালোভাবে চলতে শুরু করে, আমার হাতে আরও কিছু টাকা আছে। আমি অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করে লাভবান। আর আজকের এই সোহাগের পিছনে টাকা দৌড়ায়। টাকার পিছনে সোহাগ নয়। গাড়ি নিয়ে বের হয়েছি, ঘুরতে যাব। সফলতার পেছনে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেছি। এখন আমার সে সফলতা ভোগ করার সময়, কিন্তু আমি তা ঠিকমতো ভোগ করতে পারছি না। আজ আমার কাছে টাকার অভাব নেই, কিন্তু একাকিত্ব খুব বিরক্ত করছে। আমি পারছি না একাকিত্ব থেকে মুক্তি পেতে। মা বাবা তো আমায় সেই ছোটোকালেই রেখে চলে গেলেন। এখন আমি এই পৃথিবীতে শুধু আমার হয়েই আছি। চাইলে আমার বন্ধুর অভাব হবে না, কিন্তু তারা তো আমার বন্ধু না, আমার টাকার বন্ধু হবে। এই ভেবে আমি কাউকে আমার বন্ধু বানাতে চাচ্ছিও না। অনেক কিছু ভাবার পর এই একাকিত্ব সহ্য করতে না পেরে আমি সেই অতীতের সোহাগের রূপক হয়ে সেই ফুটপাতে বসে বসে অতীতের কথা ভাবছি। ভাবছি সেই মেয়ের কথা, যে ছিল আমার জন্য লাখ। আমার ভাগ্য সে আমার জীবনে আসার পরেই হুট করে আমার জীবনটা বদলে গেল। বদলে গেলাম আমি, বদলে গেল সময়। আজ তাকে খুব মিস করছি। বসে আছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। ওই দিন মাটির নিচে তাকিয়ে কাঁদছিলাম, আর আজ আকাশের দিকে তাকিয়ে কাঁদছি। সেদিন মাথাটা নিচু ছিল, আর আজ ওপরে, কিন্তু কান্নাটা রয়েই গেছে। জীবন, আহা। হুম হুম। এই যে হ্যালো। তাকিয়ে আমি পুরাই অবাক। সেই চোখ, সেই ঠোঁট, সেই মুখ, সেই রূপ। আমি তোতলাতে তোতলাতে বলি, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আপনি আমাকে চিনেন কিভাবে? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। কি বলেন, দেখছেন মনে নেই? কই না তো, মনে নেই। কবে দেখেছি? আরে 3 বছর আগে আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন, সেখানে আমাকে সুস্থ করে দিলেন। মনে নেই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি কেমন আছেন? আপনার এখনো আমাকে মনে আছে কিভাবে? আমি তো আপনাকে চিনতেই পারিনি। জীবনে কিছু মানুষকে কখনো ভোলা যায় না। আচ্ছা, আপনি যেহেতু আমাকে চিনতে পারেননি, তবে আমায় ডাক দিলেন যে? আসলে আমি এদিক দিয়ে একা হেঁটে যাচ্ছিলাম, তো দুইটা ছেলে আমাকে খুব বিরক্ত করছে, তাই আপনাকে। কি বলেন, কই ওরা? আপনাকে কিছু করেনি তো? না, শুধু বিরক্তই করছিল ব্যাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি এখন কি করেন আমি কি জানতে পারি? আমি আবার কি করব? সেই আগের মতোই, যেভাবে আপনি রেখেছিলেন সেরকম থেকেই গেছি।
আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার নাম্বারটা পেতে পারি? অবশ্যই নিন। আচ্ছা, সেদিন তো আপনার কাছে কোনো মোবাইল ছিল না, আজকে আছে। তার মানে এই মোবাইল প্রমাণ করে দেয় যে আমি আপনাকে সেদিন যেভাবে রেখে গেছিলাম, আজ আপনার একটু উন্নতি হয়েছে, তাই না? মেয়েটা খুব মিশুক, তার কথায় আমার কোনো জবাব না থাকায় আমি হাসিতে উড়িয়ে দিলাম। সে চলে যাওয়ার পর আমিও আমার বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আজ আমার খুব ভালো লাগছে, কেন জানি না। তবে এতটুকু মনে হচ্ছে যে এত বছর পরে কারোর সাথে আমি মন খুলে কথা বলেছি। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু খুশিতে আত্মহারা হয়ে ঘুমাতে পারছি না। তখনই আমার ফোনে রিংটোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম নাম্বারটা ছিল আননোন। বেশি কিছু না ভেবেই আমি কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি তানিয়া বলছি। আমাকে চিনতে পেরেছেন? কোন তানিয়া? চিনতে পারেননি? একটু আগে আপনার কাছ থেকে যে মেয়ে মোবাইল নাম্বার নিয়ে গেল, আমি সেই তানিয়া। আরে তানিয়া, আপনার নাম তানিয়া? আমার নাম তানিয়া, কিন্তু আপনার নাম কি সেটা তো জানতে পারিনি। সরি সরি, আমি আমার নামটাই তো বলতে ভুলে গেছি। আমার নাম হলো মাহাদি হাসান সোহাগ। তানিয়ার সাথে সারা রাত কথা বললাম, তবুও যেন আমার মন ভরছিল না। মন চাচ্ছিল তার সাথে আরও কথা বলি, আরও কথা বলি, কিন্তু চাইলেই তো আর সব হয় না। তানিয়ার সাথে এভাবেই আমার প্রতিদিন কথা হয়। তার সাথে আমি আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়ি। আমি তার এবং সে আমার খুব কাছের বন্ধু। আমরা দুজন দুজনকে সব কিছু শেয়ার করলেও আমি একটা কথা তার কাছে এখনও গোপন রেখেছি, আর সেটা হলো আমার পরিচয়। আমি এখনও তাকে বলিনি আজ আমি অনেক সম্পত্তির মালিক। সে জানে যে আমি এখনও একজন মালির কাজ করি। আস্তে আস্তে তার সাথে আমার প্রতিদিন দেখা হতে লাগলো। গল্প করা, আড্ডা দেওয়া, কত রঙ্গ তামাশায় সময় পার করি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি আর তাকে ছাড়া থাকতে পারবো না। মানে আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি এই মালিকে ভালোবাসবে? আর যদি সে মালিকে ভালোবাসেও, তবে সে সত্যতা জানলে কি করবে? আর আমি চাই না সে আমার সত্যতা জেনে আমাকে ভালোবাসুক। আমি তাকে চাই ও আমাকে চাক, শুধু আমাকে। অনেক সিদ্ধান্তের পর আমি তাকে কল করি। হ্যালো সোহাগ, বলো। দেখা করতে পারবে? একটু দরকার ছিল। প্রতিদিনই তো দেখা হয়, আর কি এমন দরকার শুনি? দেখা করে বলবো। আচ্ছা, তবে তুমি পার্কে অপেক্ষা করো, আসছি। বুঝলাম না সোহাগের আজ হঠাৎ করে কি এমন হলো। এভাবে তো কখনো দেখা করার কথা বলে না। আজ কি এমন জরুরি তলব? ওকে, যাই, গিয়ে দেখি কি হয়। অনেকক্ষণ অপেক্ষার পর তানিয়া আসলো। কি হয়েছে বলো। তানিয়া, আমি একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। বলে দিন মশাই, শোনার জন্য আমিও তো অপেক্ষায়। কি বলবেন বলেন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হুম, তারপর? আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা, দিলাম না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে একজন মালি, আমার বাবা কি তোমার কাছে আমাকে দিবেন? ও তাই তো, আমি তো একজন মালি। সেটা সমস্যা না। আমি তোমাকে ভালোবাসি, এটাই বেশি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে ভালো একটা চাকরি ম্যানেজ করে দেই, প্লিজ। আচ্ছা, তবে তুমি কি আমার হবে? আমি তোমারই, কিন্তু বাবার কাছে যেতে হলে অন্তত ভালো একটা চাকরির প্রয়োজন। বুঝতে পারলাম তানিয়া আমার কাজের প্রতি আমাকে ভালোবাসেনি, সে আমায় মন থেকেই চায়। তাই ভাবলাম তাকে না হয় আমার পরিচয়টা দিয়েই দেই। তখনই হঠাৎ করে আরে সোহাগ, কেমন আছো? আমার বস, যার ক্যাফেতে আমি কাজ করতাম। জি স্যার, ভালো আছি। বাবা। তানিয়া, তুই এখানে কি করছিস? আপনার মেয়ে হয়? বাবা, তুমি সোহাগকে কেমনে চেনো? আরে, চিনবো না কেন? সে তো অনেক বড় বিজনেসম্যান। মানে, সোহাগ তুমি মালি না? আসলে তানিয়া। তুমি আমাকে এত অন্ধকারে রাখতে পারলে? তানিয়ার চোখ বেয়ে অঝরে ঝরতে লাগলো পানি। তানিয়া প্লিজ কেঁদো না। কি হয়েছে মা, বলবি? তানিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমিও আর কিছু না ভেবে তার পেছন পেছন আসলাম। একটা জায়গায় এসে আমি তার হাত ধরে তাকে আটকালাম। সোহাগ, হাত ছাড়ো। আমার কথা শোনো। তুমি আমাকে ভালোই বাসনি, শুধু পরীক্ষা নিচ্ছিলে আমার। আরে না, এমন কথা না। আসলে আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আমার অনেক ভয় করতো, এই ভেবে যে যদি তুমি আমার পরিচয় জেনে আমার সাথে আর কথা না বলো। এতদিনে তোমাকে যতটা চিনতে পেরেছি খুব ভালো করেই বুঝি
তুমি মিথ্যা বলা একদমই পছন্দ করো না। আমি তোমাকে হারাতে চাই না। আমি আজকে সব কিছু বলতাম, কিন্তু স্যার এসে, মানে তোমার বাবা এসে আমার সব কিছু বলার আগেই তিনি সব বলে দিছেন। হ্যাঁ, এটাই সত্যি যে আমি একজন মারি ছিলাম। তারপর সেদিন তুমি আমাকে হাসপাতালে নিয়ে আসো। সেদিন রাতে তোমার বাবার সাথে আমার দেখা হয়, আর বাবাই আমাকে চাকরি দেন। সেখানে 2 বছর কাজ করে আমি নিজের ক্যাফে খুলে অনেক কষ্টের পর সফল হয়েছি। আমার সফলতার পেছনে তোমার হাত। তুমি সেটা বুঝতে পারছো না কেন? সোহাগ বুঝতে পারছে না সে কাঁদবে নাকি বলবে। একটা বাচ্চা যেভাবে বায়না করে, কান্না করলে কথা বলতে পারে না ঠিক মতো, ঠিক সেই রকমভাবে কাঁদছে। কি করব একে নিয়ে? আর পারি না। তো আমি কি করব? তোমার লাইফ তুমি দেখো। আমি তোমাকে ছাড়া আমাকে ভাবতেও পারি না। ওহ তানিয়া, প্লিজ আমাকে এভাবে একা রেখে যেও না। কান্না বন্ধ করো, বন্ধ করো বলছি, হাত ছাড়ো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবনে কেউ আমার আপন ছিল না তুমি ছাড়া। অন্তত তুমি আমাকে মা বাবার মতো একা রেখে যেও না। আমি বাঁচবো না। আমি কোন আশা নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? বলছি থাপড়িয়ে একদম গাল লাল করে ফেলবো। মরার যখন এতই শখ উঠেছে, তবে আমাকে ভালোবাসছিস কেন? আর ভালোবাসছিস তো প্রকাশ করছিস কেন? ভালোবেসে এখন একা রেখে মরতে চাই। হাত ছাড় বলছি, ব্যথা করছে। আমি সাথে সাথে হাত ছেড়ে দিলাম। আমার হাত ছাড়ার পরে কি একটা আনরোম্যান্টিক ছেলে আমার কপালে জুটলো। একটুও রোম্যান্স জানে না, বউকে কিভাবে বুকে জড়িয়ে নিতে হয় সেটাও জানে না। দেখ, আমার কপালটাই খারাপ। এই বলে কপালে হাত দিয়ে সে আমার দিকে এগিয়ে আসছিল। আমি কিছুই না বুঝে শুধু তাকিয়ে আছি অবাক হয়ে। সে একদম আমার সামনে এসে বলল, কি, একটু জড়িয়ে ধরতে পারেন না বুঝি? পারি তো। বলেই আমি তানিয়াকে আমার বুকে জড়িয়ে নিলাম। খাবার দাবার ঠিক মতো খাও নাকি? কেন? খাই তো। আরে বেটা, তবে একটু শক্ত করে ধরলে কি এমন হবে? আশ্চর্য। আচ্ছা, ধরছি তো। আমার বরটা